বাংলাদেশ ও চীনের সম্পর্ক শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় সোমবার চীনের ভাইস মিনিস্টার জিনের আমন্ত্রণে বেইজিংয়ের একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশ নেন বিএনপির সফরকারী উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এ সময় চীনের ওয়ান চায়না পলিসির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশ চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। জ্বালানি তেলের দাম বৃদ্ধির তৃতীয় দিনে কিছুটা হলেও কমেছে ভোগান্তি। আগে যেখানে 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়া যেত, এখন তা কমে দাঁড়িয়েছে 2 থেকে 3 ঘন্টায়। দাম বৃদ্ধির পর বন্ধ থাকা অনেক পাম্প আবার চালু হওয়ায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। তবে এই পরিবর্তনের কারণ নিয়ে রয়েছে ভিন্নমত। কেউ কেউ একে সিন্ডিকেটের কারসাজি বললেও পাম্প মালিকদের দাবি সরবরাহ বেড়েছে বলেই এখন তেল সহজলভ্য হচ্ছে। 5-6 হাজার টাকা তেল নিতেছে, তাকে যদি পাম্পে যে লাইনম্যান তাকে যদি কিছু দেওয়া হয় বাড়তি কিছু, তখন নাকি বাড়তি তেল দিতেছে। 5:30টার দিকে আসছি, তো আসার পরে শুনলাম 12টার থেকে তেল দেওয়া শুরু করবে। তেলটা নিয়ে যারা উপর মহলে আছে তাদের আর একটু কঠিনভাবে ভাবা উচিত। হজ যাত্রার চতুর্থ দিনে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের উপস্থিতি বেড়েছে। ফ্লাইটে নির্দিষ্ট সময়ের আগে ভাগেই হজ ক্যাম্পে পৌঁছাচ্ছেন হজযাত্রীরা। আজ 13টি ফ্লাইটে 5,233 জন হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,500 হাজি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তাদের পরিবহনের জন্য 2 শতাধিক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এদিকে এরই মধ্যে গত 3 দিনে 41টি ফ্লাইটে 16,855 জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ সেবা দিতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যাতায়াতরত হাজিরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবছর নিরাপত্তা ও ব্যবস্থাপনা অনেকটাই ভালো। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। আমরা নিজেদের জন্য দোয়া করবো, অবশ্যই দেশের দুনিয়ার যত মুসলমান আছে সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবার দোয়াগুলি কবুল করে। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ যেন পরবর্তী যে রাস্তাটুকু আমাদের আছে সঠিকভাবে যেন আমরা পৌঁছাইতে পারি গন্তব্যস্থলে, এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া। তো হজের কাজ আমার ওয়াইফের হলে আমি যাচ্ছি আর কি। আমরা দেশের জন্য দোয়া করবো, নিজের ফ্যামিলির জন্য দোয়া করবো। আল্লাহ যেন আমরা দেশটার একজন শান্তিময় করে, আমরা একজন শান্তিতে বসবাস করতে পারি। দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সারা দেশে একযুগে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট টিকা কেন্দ্র ছাড়াও অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেন প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও সহজে টিকা পেতে পারে। এছাড়া স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা হচ্ছে এবং টিকাদানে উৎসাহিত করা হচ্ছে। 5 দিন জ্বর ছিল, আর 3 দিন কিছু জ্বর ছিল না, ও 5 দিন ছিল হলো থেকে প্রথমে হাম হয়েছিল, পরে নিউমোনিয়া হয়েছে, এখন হাম হয়েছে, পরে আবার নিউমোনিয়া হয়েছে। আল্লাহ দিলে আমি সুস্থ মোটামুটি। নওগাঁর নিয়ামতপুরে 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য। রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম এবং মেয়ে সাদিয়া রহমান। পুলিশের প্রাথমিক ধারণা, রাতে আনুমানিক 1:30টার দিকে যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এদিকে একই পরিবারের 4 জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সারা দেশে একযুগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আজ সকাল 10টায় দেশের 3,885টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়, যা চলে দুপুর 1টা পর্যন্ত। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন 18.5 লাখেরও বেশি শিক্ষার্থী। এছাড়া ভিড় ও জনদুর্ভোগ এড়াতে এবার সকাল 8:30 থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এদিকে নকল ও প্রশ্ন ফাঁস রোধে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। 33,000-এর বেশি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি
ক্যামেরাও। স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় আছে আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিলেন্স টিম। আমরা খুশি আছি, তারপরে একটু ভয়, ছেলের প্রথম পরীক্ষা তো একটু ভয় পাইতেছে। এমনি তো খুশি আছি যে ভালো ভালো পরীক্ষা দিতে পারলেই হলো। করোনার সময় এক গ্যাপে পড়েছে, তারপরে হচ্ছে যে গত সরকারের আমলে 1 বছর গ্যাপ গিয়েছে, তারপরে এই সময় ওরা তো সময় পায় না, তারপর হঠাৎ করে আসে এত নিয়ম কানুনের মধ্যে পড়ে আবার ওরা মানে আতঙ্ক হয়ে গেছে। সিসি ক্যামেরা থাকুক সমস্যা নাই, নতুন প্রসিজিওর ওরা নতুনভাবে এটা হবে, তবে পরিবেশ যদি ভালো থাকে ওরা ভালো করবে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এবং এই যে প্রসিজিওরটা শিক্ষামন্ত্রী যেটা নিয়েছে, শুধু এই একটা পরীক্ষাতেই এরকম করলে হবে না, ওনাকে পুরো প্রসিজিওরটাকেই চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। সাভারের টঙ্গাবাড়ি মারমামোড় ব্যাপারীপাড়া এলাকা থেকে 1,05,00,000 টাকার মাদকদ্রব্য সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাব 4 CPC-2 নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শাহিনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ হালিউজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি মোহাম্মদ শরীফুল হককে আটক করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 3 দিন পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সময় বন্দর দিয়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ ও স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়াতুল ওয়ারেস। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় সেদিনও বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। আগামী শনিবার সকাল 9টা থেকে স্বাভাবিক হবে বন্দরের আমদানি রপ্তানি। এছাড়া শুক্রবার ছুটির দিন হলেও বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। দেশে গত 19 এপ্রিল পর্যন্ত 1,22,633 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহে কোনো সমস্যা নেই, তবে মূল চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং ভীতির মনোভাব। তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও সরকার জ্বালানির দাম বৃদ্ধির ফলে জনগণের উপর চাপ কমাতে পরিবহন ভাড়া সীমিত রাখার চেষ্টা করবে। জ্বালানির দাম বাড়লেও পণ্যের দামও সমন্বয় করা হবে। এ সময় ব্যাংক ঋণ প্রসঙ্গে তিনি বলেন, গত 2 মাসে সরকার 73,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যার প্রভাব জনগণের উপর পড়তে পারে, তবে পরিস্থিতি এখনও রেড জোনে যায়নি। এছাড়া ফুটপাতের হকারদের পুনর্বাসনে নগরের 8টি স্থানে নৈশ বাজার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। ফুটপাত হকার মুক্ত করতে ঢাকায় 8টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা। এটা একটা কঠিন সিদ্ধান্ত, মানে আমরা যখন ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করি, ফুটপাত আসলে হকারদের জন্য না, ব্যবসায়ীদের জন্য না, এটা হাঁটার জন্য নামি ফুটপাত। কিন্তু আমাদের এই সংকট যেহেতু আছে, তাদেরকে কিভাবে আমরা কোনোভাবে প্রোভাইড করতে পারি সেই চেষ্টাটা চলছে। ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে, আপনারা জানেন, সেটা হলো যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে।